সেদিন রাত 1টা বাজে। আমি আমার ভাইটাকে নিয়ে সেই দিঘির পাড়ে যাই। সেখানে গিয়ে আমি রেশমি পরীকে বারবার স্মরণ করি যাতে সে আমার সাথে দেখা করতে আসে। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করি দিঘিটা থেকে উঠে আসলো রেশমি পরী। সে তো আমাকে দেখে অনেক খুশি। আমি তাকে বলি, আমি তোমাকে ভালোবাসবো আর তোমাকে বিয়ে করব, কিন্তু আমার শর্ত আছে কিছু। রেশমি পরী আমার কাছে জানতে চায় কি শর্ত। আমি তাকে সবটা বলি, যেমনটা হাফেজ সাহেব আমাকে শিখিয়ে দিয়েছে। আমি রেশমি পরীকে বলি, এখন তুমি ভেবে বলো, তুমি কি এখন আমার সাথে থাকতে চাও সারা জীবন? রেশমি পরী তখন চুপ ছিল। তারপরে সে যা বলে এটা শুনে আমি পুরো অবাক হয়ে যাই। রেশমি পরী আমাকে বলে, আসলে হাসান, আলেম সাহেব চায় না যে তুমি আমার সাথে থাকো, এই কারণে এসব শর্ত তোমাকে জুড়ে দিয়েছে। আর আলেম সাহেব যে বলেছে আমার খালামণিকে সে দিনের পথে এনেছে, সেটার বিষয়ে তো আমি কিছুই জানি না। আসলে কি করে আমার খালামণিকে বিয়ে করলো আর তাদের পরিচয় কি করে হলো, সে সব কিছু আমি জানি না। আমি ছোটবেলায় শুনেছি আমার খালামণি আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু কেন গেছে সেটা আমি জানি না। আমি তখন রেশমি পরীকে বলি, চলো তাহলে আজকে আলম সাহেব আর তোমার খালামণির মুখে শোনা যাক তারা কি করে একে অপরকে পেল। তখন আমি রেশমি পরীকে সাথে করে আমার বাড়িতে আসি আর আলেম সাহেবের রুমে এসে বলি, আমার সাথে রেশমি পরী এসেছে আপনার সাথে কিছু কথা বলার জন্য। আলেম সাহেব আমাকে বলল, ঠিক আছে, ওকে নিয়ে আমার ঘরে প্রবেশ করতে পারো তুমি। রেশমি পরী ঘরে ঢুকে আলেম সাহেবকে একটি সালাম দিল আর তার কাছে জানতে চাইল, কি করে আপনি আমার খালামণিকে পেলেন আপনার জীবনে, আর কি করে আপনি তাকে বিয়ে করলেন। তখন আলেম সাহেব একটি মুচকি হাসি দিয়ে আমাকে আর রেশমি পরীকে বলল, আজ থেকে আরো 12 বছর আগে আমি কোনো আলেম ছিলাম না, আমি ছিলাম একটি চাষা। সবাই এক নামে চিনত আমাকে, সুজন চাষি বলে। আমার বাবা ছিল না, আর না ছিল ভাই বা কোনো বোন, আর আমার মাই ছিল আমার পুরো পৃথিবী। বাবা মারা যাবার আগে আমাদের জন্য শুধুমাত্র একটি ছোট্ট চাষাবাদের জন্য জমি রেখে গিয়েছিল। সে জমিতে চাষাবাস করে আমি আমার মাকে নিয়ে চলতাম। জানো হাসান, আমার মা একদিন অনেক অসুস্থ হয়ে পড়েছিল, আর সে কারণে আমি তখনকার সময় আমাদের গ্রামের জমিদার মিজান খানের থেকে কিছুটা টাকা ধার করে নিয়ে এসেছিলাম। সেই টাকা দিয়ে আমি আমার চিকিৎসা করে তাকে সুস্থ করেছিলাম। কিন্তু জমিদার মিজান খান মোটেও ভালো মানুষ ছিল না, সে ছিল লোভী ও বেঈমান একজন মানুষ। জমিদার মিজান খান প্রতি মাসে আমার ওই ধানের টাকাটা দিয়ে লাভ নিত, কিন্তু তার মুখের ওপর দিয়ে কেউ কথা বলতে পারত না। তাই আমি বাধ্য হয়ে কষ্ট করে কোনোভাবে টাকাটা পরিশোধ করেছিলাম। জমিদারের টাকা দেওয়ার জন্য আমাকে রাত দিন কাজ করতে হতো। তখন ছিল গরমকাল, আমি ধান বুনেছিলাম। সব চাষারা বিকেল হলে যার যার বাড়িতে চলে যেত, কিন্তু আমি গভীর রাত পর্যন্ত আমার সেই ধান খেতে কাজ করতাম, কারণ আমাকে যে প্রতি মাসে মাসে দ্বিগুণ টাকা জমিদারকে ফেরত দিতে হবে। একদিন রাতের বেলায় আমি কাজ করার সময় আমার সাথে দেখা হয়েছিল রেশমি পরীর খালামণির সাথে। প্রতিদিনের মতোই আমি যখন ঘুম থেকে উঠে ক্ষেতের কাজ করার জন্য রওনা দেব, তখন মা পেছন থেকে বলল, আজও কি এই রাতের বেলায় খেতে কাজ করবি বাবা তুই? হ্যাঁ মা, নয়তো জমিদারের টাকা আমি কি করে পরিশোধ করব? টাকা দেওয়ার সময় তো আর মাত্র 3 দিন। ধানগুলো পেকে গেছে, সেগুলো কেটে গঞ্জে বিক্রি করে টাকা নিয়ে জমিদারকে দিতে হবে, নয়তো জমিদার কি করবে সেটা তো তুমি ভালোভাবে জানো মা। তখন মা বলেছিল, ঠিক আছে সুজন, তোমার দুপুরের খাবারের সাথে রাতের খাবারটাও দিয়ে দিচ্ছি বাবা, আর কাল তো তোমার জন্য কিছু পিঠে বানিয়েছিলাম, যেগুলো তুমি খাওনি, সেগুলো বাটিতে দিয়ে দিলাম, মনে করে খেয়ে নিও। তখন আমি আমার মায়ের থেকে বিদায় নিয়ে খাবারের বাটিটা নিয়ে ক্ষেতের দিকে চলে গেলাম। দিন পেরিয়ে যখন সন্ধ্যা নেমে এলো, তখন সকল চাষিরা যার যার বাড়িতে যেতে লাগলো। একটি চাষি আমাকে ডেকে বলল, কিরে সুজন, আজও কি রাতে কাজ করবি খেতে? হ্যাঁ কাকা, কি করব বলেন, জমিদারের টাকাটা দিতে হবে। কাকা আমাকে বলল, ঠিক আছে, সাবধানে কাজ করিস। আমরা সবাই গেলাম তাহলে। সন্ধ্যা শেষে রাত নেমে এলো। আমি একটি হারিকেন জ্বালিয়ে কাজ করছিলাম। মধ্যরাতে আমার প্রচুর ক্ষুধা পায়। আমি আমার জমির পাশের পুকুর থেকে হাত পা পরিষ্কার করে মায়ের দেওয়া খাবার নিয়ে খেতে বসলাম। আমার জমির পাশে তখনই আমি শুনতে পেলাম যে আমার জমিতে কিছু একটা দৌড়াদৌড়ি করছে। শুরুতে আমি ভাবি হয়তো এগুলো শিয়াল, তাই আমি একটি লাঠি নিয়ে সেদিকে গেলাম, কিন্তু আমি ধান ক্ষেতের কাছে এসে কিছু দেখতে পেলাম না। তখন আমি মনে মনে ভাবছিলাম, কি হচ্ছে এসব? আমি আবার হাঁটতে হাঁটতে আমার খাবারের বাটিটার কাছে এলাম। কিন্তু রেশমি পরী আর হাসান, তোমরা কি জানো তখন আমি এসে কি দেখেছিলাম? রেশমি পরী আর আমি দুজনেই আলেম সাহেবের কাছে জানতে চাইলাম, আপনি খাবারের বাটিটার কাছে এসে কি দেখেছিলেন? পুকুর থেকে হাত পা ধুয়ে খাবার নিয়ে বসলাম আমি। খাবার শেষে 3 নাম্বার বাটিটা খুলে দেখি সেটার ভেতরে মা কিছু পিঠা বানিয়ে দিয়েছে। এগুলো ছিল কুলি পিঠা। সুজন বলে, এত রাতে পিঠা খাবো, আর না খেলে তো পিঠাগুলো নষ্ট হবে। আমি যখনই পিঠাগুলো হাতে নিব, তখনই শুনতে পেলাম আমার ধান খেতে কেমন যেন একটা শব্দ আসছে। আমি ভাবি
হয়তো সেখানে জঙ্গলি শিয়াল এসেছে, তাই সে পিঠার বাটিটা ওইখানে রেখে ক্ষেতের দিকে যায় দেখার জন্য কি হচ্ছে। আমি ক্ষেতের দিকে যাই, কিন্তু সেখানে তো কিছু হলো না। তাহলে এত শব্দ কোথা থেকে এলো? আমি আবারও যখন খাবারের জায়গাটায় আমি আসি, দেখি সেখানে পিঠার বাটিটা উল্টো হয়ে পড়ে আছে। আমি তাড়াতাড়ি ওইখানে গিয়ে দেখি ওইখানে কোনো পিঠা নেই, বাটিটা পড়ে আছে শুধু। তখনই আমি শুনতে পাই চারপাশ থেকে একটি মেয়ের হাসির শব্দ আসছে। আমি শব্দটা শুনে ওইদিকে তাকাই। আমি দেখতে পাই রাস্তার ওপারে একটি তালগাছের আগায় সুন্দর একটি লাল পোশাক পরে একটা মেয়ে বসে আছে। মেয়েটি তালগাছের আগায় বসে আছে, পা দুটো ঝোলাচ্ছে আর তার হাতে সেই কুলি পিঠাগুলো। সে খাচ্ছে আর বলছে,